স্বাগতম বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের লেকচারটি। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা সমূহ নিয়ে। চলো শুরু করা যাক। হিসাব বিজ্ঞানে 4 ধরনের সীমাবদ্ধতা রয়েছে। একটি হলো বস্তুনিষ্ঠতা, রক্ষণশীলতা, ব্যয় সুবিধা এবং শিল্পরীতি। যদিও এই দুটি একদম রিসেন্টলি সীমাবদ্ধতায় অন্তর্ভুক্ত করানো হয়েছে। বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতা, এই বস্তুনিষ্ঠ সীমাবদ্ধতা বলে ছোট ছোট খরচগুলোকে একসাথে দেখাতে। যেমন কলম ক্রয় 10 টাকা, কলম 10 টাকা, পেন্সিল 5 টাকা, কালি 200 টাকা। এই সবগুলো যদি আমরা আলাদা আলাদা করে হিসাব রাখতে চাই তাহলে আমাদের হিসাবের পরিসরটা অনেক বড় হয়ে যাবে। তার চাইতে আমরা এই সবগুলো হিসাবকে একটি হিসাবে লিখি, সেটা হলো মণিহারি হিসাব। প্রতিটি হিসাবে আমরা উপযুক্ত দলিল প্রদর্শন করে থাকি। উপযুক্ত দলিল প্রদর্শন করা হিসাব বিজ্ঞানের বাধ্যতামূলক একটি বিষয়। যেমন বাকিতে ক্রয়ের সময় চালান প্রদান করা হয়ে থাকে। যদি ক্যাশে ক্রয় করা হয় বা নগদে ক্রয় করা হয় তাহলে ক্যাশ মেমো প্রদান করা হয়ে থাকে। এবং এই দলিলগুলো হিসাবের সাথে সংযুক্ত করে হিসাবের ভ্যালিডিটি আরও বাড়ানো হয়ে থাকে। এবার আসা যাক, সরাসরি কুড়িন অবলোপন করা হয় বস্তুনিষ্ঠ সীমাবদ্ধতায়। আমরা জানি কুড়িনকে আমরা অনাদায়ী পাওনা বলতে পারি। অনাদায়ী পাওনা দুইভাবে হিসাব রক্ষণ করা যায়। একটি হলো সরাসরি সম্পদ থেকে বাদ দিয়ে, সরাসরি সম্পদ থেকে বাদ দিয়ে এবং অথবা আমরা কুড়িন সঞ্চিতি সৃষ্টি করে। তো বস্তুনিষ্ঠ সীমাবদ্ধতা সরাসরি সম্পদ থেকে কুড়িন বাদ দেওয়াকে সাজেস্ট করে। এবার আসা যাক রক্ষণশীলতা। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার মূল বিষয় হলো ভবিষ্যৎ ক্ষতিকে আগে থেকে অনুমান করা। সম্ভাব্য ক্ষতিকে অনুমান করাই হলো রক্ষণশীলতার একটি মূল উদ্দেশ্য। দেনাদারকে নিট মূল্যে দেখানো, অর্থাৎ আমরা সাধারণত দেনাদার থেকে কুড়িন বাদ দিয়ে থাকে। দেনাদারকে নিট মূল্যে দেখানো হয় রক্ষণশীলতার কারণে। কারণ কুড়িন বিষয়টি হলো আমি কারো থেকে টাকা নাও পেতে পারি, এবং এই রক্ষণশীলতার কারণে কুড়িন সঞ্চিতি সৃষ্টি করা হয়। কুড়িন সঞ্চিতি সৃষ্টি করা হয়ে থাকে। সমাপনী মজুত পণ্যকে কম মূল্যে দেখানো হয়। আমরা জানি বাজার মূল্য এবং ক্রয় মূল্য থেকে যে মূল্যটি কম আমরা সবসময় সমাপনী মজুত পণ্যে সেই মূল্যটি লিখে থাকি। ধরি আমার প্রশ্নে দেওয়া আছে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা এবং ক্রয় মূল্য 15,000 টাকা। তাহলে রক্ষণশীলতা অনুযায়ী আমরা অবশ্যই যে মূল্যটি কম সে মূল্যটি হিসাবে দেখাবো। এরপর লিফো এবং ফিফো পদ্ধতি ব্যবহার করার জন্য রক্ষণশীলতার কিছু নিয়ম আছে। যেমন মুদ্রাস্ফীতির সময় অর্থাৎ অর্থের মূল্য যখন কমে যাবে, অর্থের উপরে লিখি অর্থের মূল্য কমে গেলে
আমরা লিফো পদ্ধতি ব্যবহার করে থাকি। আমি আবার বলছি, মুদ্রাস্ফীতির সময় বা অর্থের মূল্য কমে গেলে আমরা লিফো পদ্ধতি বা রক্ষণশীলতা লিফো পদ্ধতি ব্যবহারের জন্য বলে থাকে। এরপর যখন মুদ্রা সংকোচন হয়, অর্থাৎ অর্থের মূল্য যদি বেড়ে যায়, অর্থের মূল্য যদি বেড়ে যায়, তাহলে ফিফো পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। কেন? লিফো পদ্ধতিতে আমরা জানি লাস্ট ইন, অর্থাৎ যেটা আগে আসবে, যেটা পরে আসবে সেটি আগে যাবে। মুদ্রাস্ফীতির সময় আমরা জানি মুদ্রাস্ফীতির সময় অর্থের মূল্য কমে যায়। এখন যে পণ্যটি পরে এসছে অবশ্যই সেটি কম দামে কেনা হয়েছে, তাহলে সেটি যদি আগে বিক্রি করে দেওয়া যায় তাহলে প্রফিট বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতি কম হওয়ার সম্ভাবনা থাকে। এবং ফিফো পদ্ধতি ঠিক একই ব্যাপার। মুদ্রা সংকোচনের সময় আমরা জানি পণ্যের মূল্য অনেক বেড়ে যায় এবং অর্থের মূল্য কমে যায়, অর্থের মূল্য বেড়ে যায়। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউটে যেটা আগে আনা হয়েছে সেটা আগে দিয়ে ফেলা হয়, কারণ পরে যদি অর্থের মূল্য কমে যায় বা মুদ্রাস্ফীতি শুরু হয়ে যায় তাহলে মুদ্রা সংকোচনের সময় যে পণ্যটি ক্রয় করা হয়েছে সেটি বিক্রি করতে অনেক ক্ষতি হয়ে যাবে। সেই জন্য মুদ্রা সংকোচনের সময় ফিফো পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এবং মুদ্রা স্ফীতির সময় লিফো পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট টপিকে যাওয়া যাক। আমরা এখন আলোচনা করব ব্যয় সুবিধা তুলনা নিয়ে। ব্যয় সুবিধা তুলনায় বলা হয় হিসাব তথ্যকে ব্যয় সুবিধা অনুযায়ী প্রদর্শন করতে হবে। অর্থাৎ হিসাব তথ্য কখনো এমনভাবে রাখা যাবে না যেটি তার সুবিধার চাইতে বেশি হয়ে যায়, তার মূল্য তার সুবিধার চাইতে বেশি হয়ে যায়। যেমন আমি যদি আগের এক্সাম্পলটাই দেই, আমি মণিহারি হিসাব না রেখে আমি যদি কলম, খাতা, বই, চেয়ার, এই সব কিছুর জন্য আলাদা আলাদা খতিয়ান করি এবং আলাদা আলাদা বই মেনটেন করি, তাহলে আমার হিসাব রাখতে যে খরচ হবে, হিসাবে তথ্যের যে প্রয়োজনীয়তা তার চাইতে হিসাব রাখতে যে খরচ হবে সেটা অনেক বেড়ে যাবে। সেজন্য আমাদের হিসাব রাখার সময় অবশ্যই চিন্তা করতে হবে আসলেই হিসাব রাখা উক্ত হিসাবটা রাখা প্রয়োজন আছে কিনা। এরপর আসা যাক শিল্পরীতি অনুযায়ী। এখন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিভিন্নভাবে হিসাব রেখে থাকে, কারণ তাদের শিল্প কারখানার ধরন অনুযায়ী তাদের হিসাব রাখার ধরন কিছু চেঞ্জ করতে হয় এবং এটি দেশ এবং সমাজ অনুযায়ী হিসাব রাখার নীতিটা ডিফার করতে পারে। যেমন শিল্প কারখানায় যদি নিত্য মজুদ পদ্ধতিতে হিসাব রাখা হয়, সেই জায়গায় একটি দোকানে কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাব রাখা হয়। এর কারণ হচ্ছে শিল্প কারখানায় সাধারণত সকল পণ্যের আসা যাওয়ার হিসাব রাখা খুব জরুরি, কিন্তু একটি ছোট দোকানে কালান্তিক মজুদ পদ্ধতি অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর অথবা 1 বছর 1 মাস পর হিসাব রাখলেও কোনো সমস্যা হয় না। তাই শিল্পরীতি অনুযায়ী বা শিল্প কারখানা অনুযায়ী হিসাব রাখার ধরন ভিন্ন হওয়া উচিত বা হয়ে থাকে। আজকের লেকচার এতটুকু পর্যন্ত। আশা করি হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে তোমরা একটি ভালো ধারণা পেয়েছো। আমি আশা করব তোমরা শীটগুলো পড়লে আরও বিশদ ধারণা পাবে। ধন্যবাদ সবাইকে।